ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। রোববার অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে খেলানোর সুযোগ করে দিতে ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজে পরিবর্তন এনেছে বিসিবি। হৃদয়ের 2 ম্যাচের নিষেধাজ্ঞা টেকনিক্যাল কমিটি না কমানোয় নিয়মে বদল আনার মতো নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে বিসিবি। এদিকে এই ঘটনার মাঝেই টেকনিক্যাল কমিটি প্রধানের পদ ছেড়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি। রোববার বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ড সুপার লিগের ম্যাচে মুখোমুখি মোহামেডান অগ্রণী ব্যাংক। সবাইকে চমকি দিয়ে এই ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে নামেন তাওহিদ হৃদয়। প্রশ্ন ওঠে, 2 ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া হৃদয় কিভাবে খেলছেন ম্যাচ? কেননা আবাহনী মোহামেডান ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করে 4 আর গণমাধ্যমে সেই বিষয় নিয়ে কথা বলে 3 ডিমেরিটস পয়েন্ট পান মোহামেডানের ভারপ্রাপ্ত অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগের কন্ডিশন অনুযায়ী 4 থেকে 7 ডিমেরিটস পয়েন্ট পাওয়ায় 2 ম্যাচের নিষেধাজ্ঞার সাথে আর্থিক জরিমানা করা হয় তাওহিদ হৃদয়কে। পরে হৃদয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তার আর্থিক জরিমানা মওকুফ করা হলেও বহাল ছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা। তাহলে হৃদয় মাঠে নামলেন কিভাবে? তার শাস্তি কি মওকুফ করেছে টেকনিক্যাল কমিটি? অবাক করার বিষয়, জানা গেছে শাস্তি কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি, বরং হৃদয়কে খেলানোর জন্য অবিশ্বাস্য প্রভাবে বদলে ফেলা হয়েছে বাইলস। এ যেন যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিসিবিতে চেয়ারে বসা লোকের পরিবর্তন হলেও কূটকৌশল বদলায়নি, তাই তো ঘটল এমন ন্যাক্কারজনক ঘটনা। স্ক্রিনে যে ডকুমেন্টটি দেখছেন ডিপিএল এর বাইলজের 7.5 ধারা। এই নিয়মের বলেই হৃদয়কে দেয়া হয়েছিল 2 ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু ঢাকা লিগের শিরোপা রেসে টিকে থাকতে মোহামেডানের চাই তাওহিদ হৃদয়কে। এতটাই ক্ষমতার জোর তাদের, হৃদয়কে খেলাতে বিসিবির নিয়মেই পরিবর্তন আনা হলো রাতারাতি। ম্যাচের আগের দিন আম্পায়ার্স কমিটির পক্ষ থেকে মেমো পাঠানো হয় সিসিডিএমে, যেখানে 7.5 ধারায় পরিবর্তনের কথা জানানো হয়। নতুন নিয়মে 4 থেকে 7 ডিমেরিটস পয়েন্টের সাজা 2 ম্যাচের বদলে করা হয় 1 ম্যাচের নিষেধাজ্ঞা। তারই পরিপ্রেক্ষিতে রোববার ম্যাচ খেলেছেন তাওহিদ হৃদয়। এই ঘটনার মাঝেই পদত্যাগ করেছেন টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এনামুল হক মনি। কারণ হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর কাজের চাপ বললেও ক্রিকেট পাড়ায় ভিন্ন গুঞ্জন। আম্পায়ারদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ম বহির্ভূতভাবে শাস্তি কমানো, এমনকি নিয়ম বদলে ফেলা সহজভাবে নিতে পারেনি বলেই নাকি মনির এমন নীরব প্রতিবাদ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল না হয় ডিপিএল, একজন কোচ সর্বোচ্চ একটা টুর্নামেন্টেই কাজ করতে পারবেন। বিসিবির কোচদের ব্যাপারে নীতিমালা এমনই। তবুও 2টো টুর্নামেন্টে কোচিং করাচ্ছেন মিজানুর রহমান বাবুল। জানা গেছে বিশেষ বিবেচনায় এই সুযোগ পাচ্ছেন তিনি। প্রশ্ন উঠে, একজন যদি আলাদাভাবে সুবিধা দেয়া হয় তাহলে অন্য কোচদের জন্য কি তা অন্যায় নয়? সপ্তাহখানেক আগের ছবি। মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়কে দলের পরিকল্পনা বুঝিয়ে দিচ্ছিলেন দলটার মেন্টর মিজানুর রহমান বাবুল। প্রশ্ন ওঠে, বিপিএল জেতানো কোচ কি করে বিপিএল এর পাশাপাশি ডিপিএলেও কোচিং করান, যেখানে কোচদের ব্যাপারে বিসিবি একটা নীতিমালা করে দিয়েছে, হয় ডিপিএল না হয় বিপিএল। একজন কোচ যে কোনো একটা টুর্নামেন্টে কাজ করতে পারবেন। জানা গেছে 2টা টুর্নামেন্টেই কাজ করার ক্ষেত্রে গেম ডেভেলপমেন্টের আওতাভুক্ত কোচ বাবুলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি। পরে ক্রিকেট বোর্ডকে বিশেষ বিবেচনা করতে অনুরোধ করলে বোর্ড জানায় সরাসরি কোচিং করাতে পারবেন না, তবে দিতে পারবেন পরামর্শ। বাউল ভাইদের মতন সিনিয়র কোচরা যারা আমাদের ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন, তারা অনেক এক্সপিরিয়েন্স, তাদেরকে আমাদের প্রোগ্রামের সময় তাদেরকে অনেক লাগে। তো এই জন্যই নিয়মটা করা হয়েছিল। দেখা যাচ্ছে যে আমরা বিপিএল এবং প্রিমিয়ার লিগ হয়ে গেলে প্রায় 4 মাস 4.5 মাসের মতন টাইম চলে যায়। তো ওই সময়টা আমরা এতে বেস্ট কোচদেরকে মিস করি ডেভেলপমেন্টে। সুতরাং আমাদের এই জায়গাটা সবচেয়ে বড় পাইপলাইন হওয়ার কথা, যে এখান থেকে প্লেয়ার তৈরি হবে। সেখানে যদি ওনাদের মতো কোচরা না থাকেন তাহলে আসলে একটা ডেভেলপমেন্টের জন্য প্রবলেম হয়, যারা ইয়াংস্টার কামিং আপ প্লেয়ার্স আছে। সেখানেই প্রশ্ন তৈরি হয়, একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন বিশেষ বিবেচনা করতে হবে, এবং একজনকে যদি আলাদাভাবে সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে অন্য কোচদের জন্য তা কি অন্যায় নয়? স্পেশাল কনসিডার যদি করে থাকে, বাট সেটা আমার মনে হয় সবার জন্যই করা উচিত, তাহলে সেটা সুযোগটা সবাইকে দেওয়া উচিত। তো আমার মনে হয় যখন আমি দিব তখন আমি সবার জন্য উন্মুক্ত রাখবো, সবাই একই রকম সুযোগ সুবিধা, নয়তো একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়, অন্য কোচদের মধ্যে একটা কষ্ট থাকে। কারণ এটা আগে একটা কমপ্লেন এসেছিল বলেই এই ডিসিশনটা করা হয়েছিল যে তারা অনেকে সুযোগ পায়, অনেক সুযোগ, সুতরাং এটা যে সবাই যদি সুযোগ পায়, ঘুরে সবার জন্য এক্সপিরিয়েন্সটা হয়, সেটা একটা ব্যাপার ছিল।
বিসিবির এই নিয়মের কারণে অনেক কোচই একটা টুর্নামেন্টে কাজ করেছেন। দেশের অন্যতম সেরা কোচ সোহেল ইসলামী যেমন বিপিএলে কাজ করেননি, ডিপিএলে কাজ করেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সাথে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে 25 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। আগের দিন বিনা উইকেটে 67 রান থেকে দ্বিতীয় দিনে 273 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। মেহেদী মিরাজের শিকার করেন 5 উইকেট। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 1 উইকেটে 57 রান সংগ্রহ করে টাইগাররা। এর আগে প্রথম ইনিংসে স্বাগতিকদের ইনিংস শেষ হয় 191 রানে। 124 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলীয় 69 রানে নাহিদ রানার বলে 18 রানে আউট বেন কারান। 19 রানের জুটির পথে নাহিদ রানার দ্বিতীয় শিকার ব্রায়ান বেনেট। জাকের আলীর হাতে ক্যাচ দেওয়ার আগে খেলেন 57 রানের ইনিংস। পরের ওভারেই নিক ওয়েলসকে দুর্দান্ত এক ডেলিভারিতে স্টাম্প ভাঙেন হাসান মাহমুদ। 88 রানে টপ অর্ডারের 3 জনকে ধরাশায়ী করে ম্যাচে ফিরে বাংলাদেশ। চতুর্থ উইকেটে 2 অভিজ্ঞ তারকা অধিনায়ক ক্রাইগ আরভিন ও শন উইলিয়ামস মিলে যোগ করেন 41 রান। এই জুটি যখন বিপজ্জনক হয়ে উঠছিল তখন আবারও আঘাত হানেন নাহিদ রানা। আরভিনকে 8 রানে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার বানান এই স্পিড স্টার। পঞ্চম উইকেটে মাধেভেরেকে সঙ্গী করে দলের হাল ধরেন উইলিয়ামস, তুলে নেন ব্যক্তিগত 50। 59 রানে মেহেদী মিরাজের শিকার হয়ে উইলিয়ামস যখন ফেরেন স্কোরবোর্ডে তখন 6 উইকেটে 193। বাংলাদেশের রান টপকে 2 রানে এগিয়ে তখন সফরকারীরা। নিয়ে আসা মায়াভোর ব্যাটে লিড বড় করার পথে ছিল জিম্বাবুয়ে। তবে মেহেদী মিরাজের ঘূর্ণিতে 35 রানে মায়াভো আর 6 রানে থামে মাসাকাজ্জার ইনিংস। 223 রানে 8 উইকেট পড়লে শেষ 2 উইকেটে এনগারাবা মুজারাবানি যোগ করেন আরও 50 রান। 17 রানে মুজারাবানিকে আর শেষ উইকেটে নিয়াউচেকে ফিরিয়ে ক্যারিয়ারে 11 বারের মতো 5 উইকেট পূর্ণ করেন মেহেদী মিরাজ। তাতেই 273 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। 82 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। দলীয় 13 রানে ব্যর্থতার পাল্লা ভারী করে ব্যক্তিগত 4 রানে মুজারাবানির শিকার সাদমান ইসলাম। সহজ ক্যাচ মিসে এদিনের মতো বেঁচে যান আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। শেষ পর্যন্ত জয়ের 28 আর মমিনুলের 15 রানে 1 উইকেট হারিয়ে 57 রানে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসের বিচারে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তিতে থাকতেই পারে বাংলাদেশ। ব্যাটাররা যে দিয়েছে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। তবে তৃতীয় দিনের প্রথম সেশনের ব্যাটিংই হয়তো বলে দেবে সিলেট টেস্টে কি আছে শান্তদের ভাগ্যে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট। 300 রানের টার্গেট দেওয়ার লক্ষ্য বাংলাদেশের। সিলেট টেস্টে এখন এগিয়ে টাইগাররা, এমনটাই মনে করেন মেহেদী হাসান মিরাজ। 2 বছরের বেশি সময় পর ঘরের মাঠে শিকার করেছেন 5 উইকেট। বোলিংয়ে কৌশলী হওয়াতেই আউট করতে পেরেছেন ভাবনা সহকারী অধিনায়কের। প্রথম দিনের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টে যেন প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও 25 রানে পিছিয়ে থাকলেও জয় মমিনুলের ব্যাটে নতুন করে আশা দেখল টাইগাররা। যদিও এর মূলে বল হাতে দাপট দেখানো নাহিদ রানা আর মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারে 11 বারের মতো 5 উইকেট নিয়েছেন মিরাজ। সময়ের হিসেবে ঘরের মাঠে 15 মাস পর আবারও এই মাইল ফলক স্পর্শ করলেন দলের এই সহ অধিনায়ক। প্রতিপক্ষের ব্যাটিং আর উইকেট মাথায় রেখে কৌশলী বোলিং করাতেই এই সাফল্য জানালেন মিরাজ। উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না, বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখনই একটা সিচুয়েশন আউট হবে। সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল, সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি। 5 উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভার করতে হবে। বাংলাদেশের ব্যাটারদের হাতে এখন গুরু দায়িত্ব। লিড টপকে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে 300 রানের টার্গেট দিতে চান মিরাজ। এই উইকেটে এমন লক্ষ্য যে কোনো দলের জন্যই কঠিন হবে, দিলেন সেই বার্তাও। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। আর একটা টেস্ট ক্রিকেটে যদি 300 রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংসে, এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট, কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে ভালো করার প্রত্যয় টাইগারদের। এখন পর্যন্ত সিলেট টেস্টে নিজেদেরকে এগিয়ে রাখছেন মেহেদী হাসান মিরাজ। এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি, কারণ ওরা হয়তো 82 লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট।
গত বছরের অক্টোবরে বাংলাদেশ দলের হেড কোচের পদ থেকে বরখাস্ত হন চান্দিকা হাথুরু সিংহে। চাকরি হারানোর 6 মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন শ্রীলঙ্কান এই কোচ। অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোড স্পোর্টসকে হাথুরু জানিয়েছেন, নিরাপত্তার অভাবে প্রাণ হারানোর ভয় পর্যন্ত পেয়েছিলেন তিনি। অসদাচরণ ও চাকরির শর্ত ভঙ্গের দায়ে গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে চান্দিকা হাথুরু সিংহেকে বরখাস্তের ঘোষণা দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 48 ঘন্টা সময় দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়। পরদিনই বিসিবিকে জবাব পাঠিয়ে দিলেও হাথুরুর সেই জবাব আমলে না নিয়ে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করে বিসিবি। চাকরি হারানোর 6 মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন শ্রীলঙ্কান এই কোচ। অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোড স্পোর্টসকে হাথুরু জানিয়েছেন, নিরাপত্তার অভাবে প্রাণ হারানোর ভয় পর্যন্ত পেয়েছিলেন তিনি। আমার প্রতি বাংলাদেশের সিইওর শেষ কথা ছিল যে আমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, আপনার কি যাওয়ার টিকিট আছে? এটা ছিল আমার জন্য সতর্কতা সংকেত। তখনই আমি কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সাধারণত ওই দেশে ভ্রমণের সময় আমার জন্য একজন ড্রাইভার ও একজন বন্দুকধারী থাকতো। তিনি বললেন, আপনি কি আজ আপনার বন্দুকধারী ও ড্রাইভারকে পেয়েছেন? আমি বললাম, না, আমার শুধু ড্রাইভার ছিল। আমি সরাসরি ব্যাংকে গিয়েছিলাম, দেশ ছেড়ে যাওয়ার জন্য টাকা তোলার চেষ্টা করছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ চাচ্ছিল, চান্দিকাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন। যখন এই খবর এলো তখন ব্যাংক ম্যানেজার বললেন, কোচ, আমাকে আপনার সঙ্গে যেতে হবে। লোকেরা আপনাকে রাস্তায় দেখলে সেটা আপনার জন্য নিরাপদ হবে না। দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন হাথুরু। ভেবেছিলেন হয়তো তার প্রাণ যেতে পারে, এমনকি দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য গ্রেফতারও হতে পারেন। তখন আমি আতঙ্কিত হয়ে পড়ি, কারণ আমাকে দেশ থেকে চলে যেতে হবে। মধ্যরাতের ফ্লাইটের জন্য এক বন্ধু আমাকে বিমানবন্দর নিয়ে গেল এবং আমি একটি টুপি ও একটি হুডি পরে গেলাম। সেখানে কোনো নিরাপত্তা নেই। দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করার জন্য তারা আমাকে বিমানবন্দরে গ্রেফতার করতে পারত। একটা ঘটনা ঘটেছিল যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন। রানওয়েতে বিমানটি থামিয়ে তাকে বের করে আনা হয়। এসব আমার মনে ঘুরপাক খাচ্ছিল। মূলত 2023 বিশ্বকাপে একজন ক্রিকেটারকে লাঞ্ছিত করার জন্য চাকরিচ্যুত হন হাথুরু। এই অভিযোগ অস্বীকার করে হাথুরু জানিয়েছেন, এই ঘটনায় বিসিবি তার কাছ থেকে কিছুই শুনতে চায়নি, কখনোই। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমি কখনো কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। হয়তো হতাশা থেকে আমি একটি ডাস্টবিনে লাথি দিয়েছি। যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়, কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা। এটা আমার উপর চাপ সৃষ্টি করছে। নতুন সভাপতির পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। অস্ট্রেলিয়ান সেই গণমাধ্যমের রিপোর্টে হাথুরুর বক্তব্যকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের কোচিং প্যানেলে থাকা নিক পোথাসার রাঙ্গানা হেরাথো। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দারুণ এক সুখবর বাংলাদেশের ফুটবলের জন্য। সমিত সোমের জন্ম নিবন্ধন এসেছে বাফুফের হাতে, যা পাঠিয়ে দেওয়া হয়েছে কানাডিয়ান লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের কাছে। পাসপোর্টের ব্যাপারে টরন্টোতে হাই কমিশনের সাথে কথা বলে রেখেছে বাফুফে। সমিত সোমের পর লাল সবুজের হয়ে খেলতে মৌখিক সম্মতি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলার কথা জানিয়েছিলেন কানাডিয়ান প্রবাসী সমিত সোম। এরপরই তার জন্ম নিবন্ধন তৈরির কাজ শুরু করে দেয় বাফুফে। বাফুফের হাতেও এখন সেই কাগজ। পরবর্তী কাজ পাসপোর্ট করা। এর মধ্যে পাসপোর্টের ব্যাপারে টরন্টোতে হাই কমিশনের সাথে কথা বলে রেখেছে বাফুফে। শুধু তাই নয়, শেষ হয়েছে সমিতের বাবা মার কাগজপত্র হালনাগাদের কাজ। 20 এপ্রিল আমাদের ওনার জন্ম নিবন্ধনটা হাতে পাই। আমাদের একটু সময় লাগে, বিকজ প্রথমে আমাদের প্যারেন্টস এটা করতে হয়। So after we got this parents one, then we applied for his, and alhamdulillah we got it yesterday. So পাওয়ার সাথে সাথে আমরা গতকাল ওনাকে অফিসিয়ালি জানিয়ে দিই এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হয়েছে ওনার কাছে। অলরেডি আমরা হাই কমিশন মানে কনসাল জেনারেলকে ইনফর্ম করে রেখেছি যে এরকম একটা অ্যাপয়েন্টমেন্ট আসবে, and they have assured us of total support. বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করতে 28 থেকে 30 জুন এই 3 দিন 30-এর বেশি ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করেছে বাফুফে। সেপ্টেম্বর অক্টোবরে এএফসি অনূর্ধ্ব-23 কোয়ালিফায়ার ও আগামী বছর সাফ অনূর্ধ্ব-20কে মাথায় রেখেই পাইপলাইন শক্ত করতে আয়োজন করা হয়েছে এই ট্রায়াল। আমাদের সেপ্টেম্বর অক্টোবরে এএফসি আন্ডার-23 কোয়ালিফায়ার্স আছে। সো দ্যাট কুড বি এ পসিবল টার্গেট। এখান থেকে আমরা চেষ্টা করবো যে কিছু ভালো ট্যালেন্ট পেলে দ্যাট কুড বি এ গুড টেস্টিং গ্রাউন্ড।
বিয়ন্ড দ্যাট আগামী বছর সাফ আন্ডার-20 হবে, যেটা এবছর সাফ আন্ডার-19 আপনি জানেন মে মাসের ফার্স্ট উইক হতে যাচ্ছে। সো ওই সাফ আন্ডার-20 যেটা নেক্সট ইয়ার হবে, সেটাও আমাদের টার্গেট, এই পুল থেকে আমরা যদি কিছু প্লেয়ার নিতে পারি। সো প্রাইমারিলি আপনি তো আমাকে জিজ্ঞেস করেন, এই দুটো টুর্নামেন্টকে মাথা রেখে করছি। বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জোয়ার বইছে দেশের ফুটবলে। সমিত সোমের পর এবার লাল সবুজে জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন কিউবা মিচেল। দেশের ফুটবলের এই নবজাগরণে বেশ উচ্ছ্বসিত বাফুফের এই শীর্ষকর্তা। নেক্সট ইয়ার সাফ 20 এবং এবছর সাফ 17, যেটা এই তিনটাকে নিয়ে আমরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে টিউনড। ফেডারেশন কাপের খবর। 7 বছর পর ফেডারেশনের কাপ ফাইনালে কিংস আবাহনী। মঙ্গলবার ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুপুর 2:45 অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই হাই ভোল্টেজ ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে এই আবাহনীর বিপক্ষে এগিয়ে থেকেও টাই ব্রেকারে 4-2 গোলে হেরে যায় কিংস। ম্যাচ জিতেই আবাহনী সরাসরি জায়গা করে নেয় ফাইনালে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি কিংস ও রহমতগঞ্জের মুসলিম ফ্রেন্ডস ক্লাব। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র থাকলেও অতিরিক্ত 30 মিনিটে 2-1 ব্যবধানে জিতে যায় কিংস। ফাইনালের মঞ্চে অপেক্ষা করছে ধানমন্ডি ক্লাবটি। 2018-19 মৌসুমে অভিষেক হওয়ার পর ফেডারেশন কাপ ফাইনালে কিংস খেলেছিল আবাহনীর বিপক্ষে। বহু ঘটনাবহুল সেই ফাইনালে জয়ের স্বাদ পেয়েছিল আবাহনী। দীর্ঘদিন ধরে খুলনা জেলার ক্রিকেট লিগ বন্ধ থাকা নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহান। জানালেন কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠনের কারণে পিছিয়ে পড়েছে খুলনার লোকাল ক্রিকেটাররা। একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল খুলনা ক্রিকেটারদের আধিক্য, কিন্তু সম্প্রতি সময়ে খুব বেশি ক্রিকেটার উঠে আসছে না সেখান থেকে। এই ক্ষেত্রে নিয়মিত লিগ না হওয়াকেই দায়ী করেন অনেকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক নুরুল হাসান সোহানের মতে প্রায় 8-10 বছর ধরেই কোনো লিগ না হওয়ায় খুলনার লোকাল ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন। দাবি করেন বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেয়ার চেষ্টা করলে কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছেন তারা। না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক হুগো ওরল্যান্ডো গ্যাটি। রোববার 80 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় দলের সাবেক এই তারকা। গত 2 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গ্যাটি। কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে ভর্তি করানো হয় হাসপাতালে। পরে তার নিউমোনিয়া, কিডনি ও হৃদযন্ত্র জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে থেকে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। গ্যাটি তার ব্যতিক্রমী খেলার জন্য এল লোকো বা পাগল নামে পরিচিত ছিলেন। সেই সাথে দেশটির শীর্ষ ফুটবল লিগের সবচেয়ে বেশি 765 ম্যাচ খেলার রেকর্ডও আছে তার নামের পাশে। আইপিএলে তারা এসেছে ছুটি কাটাতে আর মজা করতে। 2 বিদেশি ক্রিকেটারের উপর ক্ষুব্ধ হয়ে এমন কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। বলেন, পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল আর বেঙ্গালুরুর লিয়াম লিভিংস্টোনের চোখে জয়ের ক্ষুধা দেখতে পাননি তিনি। আইপিএল মানেই রোমাঞ্চ, বাড়তি উন্মাদনা, কিছুটা উচ্ছ্বাস ও অর্থের ভান্ডার। তাই তো জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে মরিয়া হয়ে থাকেন ক্রিকেটাররা। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের প্রথম পছন্দ হয়ে থাকে আইপিএল। কিন্তু সম্প্রতি এখানে খেলতে আসা 2 বিদেশি ক্রিকেটারের ওপর ক্ষুব্ধ ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তার মতে 2 দলের এই 2 বিদেশি ক্রিকেটার নাকি ভারতে স্রেফ ছুটি কাটাতে এসেছেন, যাদের মধ্যে একজন পাঞ্জাব কিংসের গ্লেন ম্যাক্সওয়েল ও আরেকজন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লিয়াম লিভিংস্টোন। ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে সেহবাগ বলেছেন, ভারতে এসে ম্যাক্সওয়েল ও লিভিংস্টোন শুধু মজাই করে, তারপর ফিরে যায়। দলের জন্য লড়াই করার কোনো খিদে তাদের চোখে দেখেন না এই ভারতীয় সাবেক। তারা নাকি কেবল ছুটি কাটাতেই আসেন। যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ম্যাক্সওয়েল। বিধ্বংসী ইনিংসের জন্যই ভক্তদের কাছে সুপরিচিত এই অজি ক্রিকেটার। কিন্তু আইপিএলে দেখা মিলল ঠিক তার উল্টো। পাঞ্জাবের হয়ে 6 ম্যাচ খেলে তার রান সংখ্যা মাত্র 41, গড় 8.20 আর স্ট্রাইক রেট 100। বল হাতেও কোনো সুবিধা করতে পারছেন না ম্যাক্সওয়েল, নিয়েছেন কেবল 4 উইকেট। অপরদিকে 7 ম্যাচ খেলে 87 রান করেছেন বেঙ্গালুরুর লিভিংস্টোন, যেখানে আছে একটি অর্ধশতকও। যদিও মাঝে মধ্যে বড় শট খেলার দক্ষতা দেখিয়েছেন তিনি। এবারের আসরে লিভিংস্টোনকে 8.75 লাখ রুপিতে ভিড়িয়েছিল বেঙ্গালুরু। আংশিক সময়ে স্পিনার হিসেবেও ব্যর্থ হওয়ায় রোববারের ম্যাচে তাকে বসিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে সেহবাগ আরও বলেন, শুধু তারা দুজনই নন, বাকি বিদেশি খেলোয়াড়দের দেখেও একই ভাবনা এসেছে তার মনে। হাতে গোনা 1 অথবা 2 জনের মধ্যে জয়ের ক্ষুধা দেখেছেন সেহবাগ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।
আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।